দিনটা ছিল শীত চতুর্দশী। সারা দিন ধরে অঝোরে বৃষ্টি হয়ে চলেছে। ছোট্ট ৮ বছরের ছেলেটি সারা দিন উপবাস থেকে নিজে হাতে শিবলিঙ্গ তৈরি করে এক মনে করে চলেছে শিবের ব্রত পালন। সেই রাতে সে তার মার গলা জড়িয়ে ধরে বলেছিল, মা, আমি তোমার কাছে আবার ফিরে আসব, মেয়ে হয়ে। তারপরে কি ঘটেছিল তার সাথে? কেনই বা ছেলেটির মৃত্যু হয়েছিল? নমস্কার, আমি রুমকি। আজ থাকবে সত্যিকারের একটি ঘটনা, যাকে বলা হয় জন্মান্তর বা রিইনকার্নেশন। প্রথম ঘটনাটি আমাদের নিজেদের ফ্যামিলিতে ঘটে যাওয়া ঘটনা, এবং সেকেন্ড যে ঘটনাটি আপনাদের সামনে তুলে ধরবো, ঘটনাটি খুবই ভয়ঙ্কর এবং মারাত্মক একটি রিইনকার্নেশনের ঘটনা। ঘটনাটি উত্তরপ্রদেশে। চলুন ঘটনাটা শুনে নেওয়া যাক। গল্পকথার আসল, কিছু ভয় আর কিছু রোমাঞ্চকর ঘটনার সম্ভার। ঘটনাটি আমার এক দিদার। তার নামটা আমি পরিবর্তন করে দিলাম, নাম দিলাম সুধা দেবী। সুধা দেবীর ৪ সন্তান, ২ মেয়ে আর ২ ছেলে। ছোট ছেলেটি অন্যান্য ভাই বোনের থেকে অনেকটাই ছোট। তার নাম বাবু। ছোটবেলা থেকেই বাবুর প্রচন্ড শখ মেয়ে হওয়ার। তাই সে তার ২ দিদির জামা কাপড় টেনে, তাদের চুলের ফিতে টেনে নিজেই পরতো। কখনো কখনো চোখে কাজল লাগতো, কখনো টিপ পরতো মেয়েদের মতো, কখনো হাতে চুড়ি পরতো, চুল বেঁধে লাল ফিতে লাগাতো, জামা কাপড় পরতো দিদিদের টেনে টেনে। এইভাবে বেশ কিছুটা দিন চলে যায়। এইদিকে সে যখন বড় হতে শুরু করেছে আর তার মধ্যে এইরকম প্রবণতা ক্রমে বেড়েই চলেছে, সবাই তাকে মিলে বোঝাতে থাকে, এটা ছেলেদের পোশাক নয়, এগুলো মেয়েদের পোশাক। তুমি একটা ছেলে, তুমি এইরকম জামা কাপড় পরতে পারো না। কিন্তু তাকে বোঝায় কে? তার তো নাছোড়বান্দা। তার নিজের জামার থেকে দিদিদের জামার উপর আকর্ষণ বেশি, তাই মাঝে মধ্যেই টেনে টুনে দিদিদের জামাই পরে বসে থাকতো। এই বয়সের একটা ছেলে, মাত্র ৮ বছর যার বয়স, সেই বয়সে সব ছেলেরা যখন বিভিন্ন খেলা নিয়ে মাঠে ব্যস্ত থাকতো, বাবু কিন্তু ঘরের এক কোণে বসে মাটির শিবলিঙ্গ তৈরি করত, আর সেই শিবকে বুনো ফুল সাজিয়ে পুজোও দিত। এইভাবে কেটে যাচ্ছিল বেশ কিছুদিন। দেখতে দেখতে চলে আসে ফাগুন মাসে শিব চতুর্দশী। বাবু স্থির করে সেদিনকে সে সারা দিন উপবাস থাকবে। তারপর শিবের মাথায় জল ঢেলে সন্ধেবেলা সে কিছু খাবার গ্রহণ করবে। বাড়ির সবাই তাকে বোঝাতে শুরু করে, এত অল্প বয়স, সারা দিন ধরে না খেয়ে থাকলে খুব তাড়াতাড়ি অসুস্থ হয়ে পড়বে। এরম ভাবে শিব পুজো করতে হবে না, তুমি খেয়ে পুজো করো, তাতেও ঠাকুর সন্তুষ্ট হবে। কিন্তু কে শোনে কার কথা? সে সারা দিন ধরে উপবাস থাকলো, কেউ তাকে এক ফোঁটা জলও খাওয়াতে পারলো না। এদিকে সেদিনকে সারা দিন ধরে প্রচন্ড বৃষ্টি হচ্ছে, যাকে বলে বাইরে দুর্যোগ লেগে গেছে। এরপর সারাটা দিন না খেয়ে সে রীতিমতো কথা বলতে পারছিল না। সন্ধেবেলায় কোনো রকম পুজোটা দেয়। যখন বাবা মা দেখে, তার গায়ে তখন ধুম জ্বর। আর আজ থেকে এই ঘটনাটি প্রায় ৬২ বছর আগের ঘটনা। তাহলে বুঝতেই পারছেন, তখন গাড়ি ঘোড়ার এত ব্যবহার ছিল না, এত সচরাচর গাড়ি পাওয়া যেত না যে চট করে ধরে তাকে হসপিটালে নিয়ে যাবে। বাড়ি থেকে হসপিটাল অনেকটাই দূরে। বাবা মা সেই রাত্রে অপেক্ষা করতে থাকলো কখন ভোর হবে। এই বৃষ্টিতে কেউ গাড়ি নিয়ে বেরাবেও না। সকাল হলেই তাকে নিয়ে যাওয়া হবে হসপিটালে, আর সেখানে তাকে ডাক্তার দেখানো হবে। সারা রাত ধরে তাকে কোনো রকমের জল, একটু গরম জিনিস খাওয়ানোর ব্যবস্থা করা হলো, কিন্তু সে কিছুই মুখে তুলতে পারছে না। যাই মুখে দিচ্ছে তাই তার মুখ থেকে পড়ে যাচ্ছে, আর সে শুধু থেকে থেকে ওম নমঃ শিবায় বলে যাচ্ছে। এই করতে করতে যখন সবে ভোরের আলো ফুটেছে আর বাইরের দুর্যোগ একটু কমেছে, তার বাবা তাকে তাড়াহুড়ো করে হসপিটালে নিয়ে যায়। যখন হসপিটালে নিয়ে যাওয়া হয়, তখন সব শেষ, সে মারা গেছে। এরই মধ্যে কেটে যায় মাঝে আরো ২ বছর। তার বাবা মা নিজেদের অনেকটাই সামলে নিয়েছেন। তারা স্থির করেছিল আর কোনো সন্তান তারা নেবেন না, কারণ বাবু ছিল অন্যান্য ভাই বোনের থেকে অনেকটাই ছোট। তারপরে আরো ২ বছর কেটে গেছে, সুতরাং আর তো সন্তান নেওয়ার কোনো প্রশ্নই ওঠে না। কিন্তু অবাক করে এত বছর পরে তাদের কোল আলো করে এলো একটি কন্যা সন্তান।
সেই কন্যা সন্তান তাদের অতি আদরের। নাম রাখলো অপরাজিতা। অপরাজিতার বয়স যখন দেখতে দেখতে প্রায় 2 বছর হয়ে গেছে, অপরাজিতা তখন কিন্তু স্পষ্ট কথা বলতেও শিখে গেছে। তার আদো আদো কথার মধ্যে সব কথাই কিন্তু বোঝা যায়। হঠাৎ করে সেই অপরাজিতা একদিন মাকে জিজ্ঞাসা করে বসলো, মা, কল্পনা দিদিরা কোথায় গেছে? এই কথা শুনে মা প্রচন্ড অবাক হলো। কে কল্পনা? কার কথা বলছে? এই নামে তো এখানে কেউ থাকে না। মা তখন তাকে জিজ্ঞাসা করে, কে কল্পনা দিদি? কার কথা তুমি বলছো? তখন অপরাজিতা আদো আদো গলায় মাকে বলে, কেন মা, যে কল্পনা দিদির সাথে আমি খেলা করতাম সেই কল্পনা দিদি, ওরা তো এখানে নেই, ওদের তো দেখতে পাই না আর। এই কথা শুনে মা হতবাক হয়ে যায়। কার কথা বলছে? এই নামে এই মুহূর্তে যতদিন অপরাজিতা হয়েছে কেউ থাকতো না। হ্যাঁ, কল্পনা বলে একটি মেয়ে থাকতো ঠিকই, কিন্তু তারা তো প্রায় 3 বছর হয়ে গেছে এই বাড়ি ছেড়ে দিয়ে চলে গেছে। তাহলে এ কার কথা বলছে? প্রায় দিন সে যখন এরম কল্পনা দিদি করতে থাকে, একদিন তার বড়দি তাকে হাত ধরে নিয়ে গিয়ে বলে, কোথায় রে কল্পনাদের বাড়ি, দেখাবি চল তো। সেই ছোট্ট অপরাজিতা তার দিদির হাত ধরে বেশ কয়েকটা বাড়ি পরে সেই কল্পনাদের বাড়ির দরজার সামনে গিয়ে দাঁড়িয়ে দেখায়, এই তো কল্পনা দিদির বাড়ি। এইটা দেখে তার দিদি অবাক হয়ে যায়, দৌড়ে মাকে এসে সব ঘটনা বলে। এই কথা শুনে তার মাও অবাক হয়ে যায়। কি করে জানলো সে কল্পনার কথা? কল্পনাদের বাড়িও যে ওটা, সেটাই বা সে জানলো কি করে? এরপর থেকে তার মধ্যে বিভিন্ন ধরনের লক্ষণ দেখা শুরু করে। সে মাঝে মধ্যেই আমার এটা কোথায়, আমার ওটা কোথায়, আমার এইটা ছিল সেটা তো দেখতে পাচ্ছি না, এরম কথা বলা শুরু করে। এবং যে জিনিসগুলোর কথা বলা শুরু করে সেই জিনিসগুলো একটাও অপরাজিতার নয়। সেই সবকটা জিনিসই সেই বাবু বলে ছেলেটির। সুধা দেবী এবং বাড়ির লোকেরা সবাই তখন বুঝতে পারে এটা আসলে হয়তো বাবুই ফিরে এসেছে। কিন্তু সত্যি তাও কি সম্ভব হয়? এমন ঘটনা তো আগে তারা কখনো শোনেনি। তারা ভাবে অপরাজিতাকে নিয়ে গিয়ে ডাক্তার দেখাবে। তাদের ধারণা সুস্পষ্ট হয় সেই দিন যেদিনকে ঘটে এই ঘটনাটি। হঠাৎ একদিন সকাল থেকে অপরাজিতা কান্নাকাটি শুরু করে। তার নাকি ওপরে রয়ে গেছে, পিলারের ওপরে রয়ে গেছে বেশ কিছু তাস আর একটা ছিপ। সে বায়না করতে থাকে সেই ছিপটা আর তাসগুলো তাকে পেড়ে দেওয়ার জন্য। সবাই তাকে বোঝায়, তাস কোথায় পাবে তুমি? তখন সে বলে, আমি দেশলাইয়ের বাক্স দিয়ে অনেকগুলো তাস বানিয়ে রেখে দিয়েছিলাম, আর সেটা আমি ওই পিলারের ওপর রেখে দিয়েছি, তোমরা একটু পেড়ে দাও আমাকে। ছোট্ট 3 বছরের মেয়ে, তার মুখে এই কথা শুনে তখন সবাই হতবাক। তার হাত অত উঁচু হবে কি করে, আর সে উঠলই বা কি করে পিলারের ওপর? আর পিলারটা অনেকটা উঁচু, সেই কড়িকাঠের তলায় সে বারবার বলছে তার সেখানে তাস রয়েছে, সেখানে তার ছিপ রয়েছে। সেই সময় অপরাজিতার ছোট মামা তাদের বাড়িতেই ছিল। সেই ছোট মামা বলে, ঠিক আছে, এত কান্নাকাটি যেকালে করছে, আমি অন্তত একবার ওপরে উঠি, এই ওপরে ওঠা দেখলে ও অন্তত শান্ত হবে। এই বলে তার মামা যখন একটা টুল টেনে এনে ওপরে ওঠে, তখন অপরাজিতা চিৎকার করে বলে, হাত দাও, তবে তো দেখতে পাবে আমার তাসটাকে, ওপরে আমার তাস আর ছিপটা রয়ে গেছে, ওটাকে নাবিয়ে দাও। এরপর তার মামা যখন পিলারের ওপর হাত দেয়, দেখে সত্যি তার হাতে কিছু কাগজের মতো লাগছে। সে যখন সেটাকে নামায়, দেখে তার মধ্যে রয়েছে বেশ কিছু দেশলাইয়ের বাক্স, ঠিক এরম বাঞ্চ করা অবস্থায়, ঠিক তাসের মতো করে সাজানো, আর তার সাথে রয়েছে একটা ছোট্ট ছিপ। এইটা নিয়ে সে যখন নিচে নামে, এই দেখে সবাই হতবাক হয়ে যায়, তাহলে তো ঠিক কথাই বলেছে। তখন সবাই রীতিমতো ভয় পেতে শুরু করে, কি হলো ওর? তাহলে কি ও সত্যি বাবু পুনর্জন্ম হয়েছে? সবাই বুঝে যায় আসলে অপরাজিতাই তার মানে বাবু। কারণ এরপর থেকে অপরাজিতা যা যা কথা বলে, সব কথা তার পূর্বজন্মের সাথে রিলেটেড। কেউ যদি এসেছে নতুন বাড়িতে,
অপরাজিতা তাকে কখনো দেখেনি, কিন্তু অপরাজিতা সাথে সাথে বলে দেয় সেই মানুষটি কে। এরম বিভিন্ন ধরনের প্রমাণ তারা পায়, আর এই জিনিসটা চলে তার 5 বছর অবধি। তারপরে একদিন অপরাজিতার ধুম জ্বর আসে। সেদিনকে সুধাদেবী প্রচন্ড ভয়ে ছিল, কারণ জ্বরেতে বাবুও প্রাণ হারিয়েছিল। কিন্তু ঠাকুরের দয়ায় সেইবার বেঁচে যায় অপরাজিতা, এবং তারপরে সে সব কিছু ভুলে যায়। সে পূর্বজন্মের আর কোনো কথাই মনে রাখতে পারেনি। এই ছিল আজকের ঘটনা। দ্বিতীয় যে ঘটনাটা আপনাদের সামনে তুলে ধরব, ঘটনাটি উত্তরপ্রদেশের সোনপুর অঞ্চলে। ঘটনাটি ঘটেছে 1985-এ। মতিলাল বাবু, মতিলাল শর্মা, যার বাড়ি উত্তরপ্রদেশের সোনপুরে। 5 মের পরে তার একটি পুত্র সন্তান হয়। সবাই যখন তাকে বলেছিল যে তার আর কোনো সন্তানই হবে না, মানে পুত্র সন্তান হবে না, তাই নিয়ে সে প্রচণ্ড চিন্তিত ছিল। বুঝতেই পারছেন, সেই সব জায়গাতে পুত্র সন্তান না হলে তাদের মধ্যে একটা সমাজের চোখে ছোট হয়ে যাওয়ার ব্যাপার ছিল সেই সময়। এখন হয়তো সমাজ অনেকটা উন্নত হয়ে গেছে, এখন হয়তো সেই ব্যাপারটা অনেকটাই বন্ধ হয়েছে, কিন্তু 1985-এ তখন কিন্তু তাদের মধ্যে যদি একটাও পুত্র সন্তান না থাকতো, তাদের মাথা হেঁট হয়ে যাওয়ার মতো একটা ব্যাপার হতো। তাই এত বছর, মানে 5টা মেয়ে হয়ে যাবার পরে যখন মতিলাল বাবুর একটি পুত্র সন্তান হয়, তাকে তারা মাথায় করে রেখেছিল। ছেলেটি যখন 2 বছর বয়স, তখন থেকে ছেলেটি প্রচণ্ড দুরন্ত, প্রচণ্ড দুষ্টুমি করত, আর তার সেই দুষ্টুমি তারা হাসি মুখে মেনে নিত, কারণ সে পুত্র সন্তান। এরপরে আস্তে আস্তে ছেলেটি বড় হতে থাকে। অবাক কাণ্ড, ছেলেটির মধ্যে অদ্ভুত পরিবর্তন আসে, তার স্বভাবেরও পুরো পরিবর্তন হয়ে যায়। যে ছেলেটি প্রচণ্ড দুরন্ত ছিল, যার জন্য পাড়ার লোক অস্থির হয়ে যেত, ওইটুখানি বাচ্চা কাউকে মারছে, কাউকে বিরক্ত করছে, চিৎকার করছে, বাড়িরও সবাই তাকে নিয়ে অতিষ্ঠ হয়ে গেছিল, শুধু ছেলে বলে তাকে মাথায় তুলে রাখতো। সেই ছেলেটির মধ্যে হঠাৎ এমন একটা পরিবর্তন, তারা নিজেরাই অবাক হয়ে যায়। ছেলেটি সম্পূর্ণ চুপচাপ হয়ে যায়। তার আগে বলে রাখি, এই চুপচাপ হয়ে যাওয়ার বেশ কিছুদিন আগে থেকে ছেলেটি প্রত্যেক দিন একটা স্বপ্ন দেখে। কেউ যেন তার গলা চেপে ধরেছে, আর পিছন থেকে এসে কেউ যেন তার মাথায় কিছু ভারী জিনিসের আঘাত করেছে। এই স্বপ্ন সে একদিন না, সে প্রায় দিন দেখতে থাকে। যখন সে তার বাবা মাকে এই ঘটনাটা বলে, তখন তার বাবা মারা কিছুতে বুঝতে পারে না সে কেন এই ধরনের স্বপ্ন দেখছে। গ্রামের দিকে তারা ভাবে হয়তো ছেলেটিকে কোনো ভূতে ধরেছে বা তার সাথে কিছু হয়েছে। এই নিয়ে তারা বিভিন্ন ওঝার কাছে যায়, বিভিন্ন পুরোহিতের কাছে যায়, কিন্তু কেউ কোনো সদুত্তর তাকে দিতে পারে না। শেষমেশ যখন তার স্বভাবের সম্পূর্ণ পরিবর্তন হয়, সে যখন সম্পূর্ণ চুপচাপ হয়ে যায়, তার বাবা মা প্রচণ্ডভাবে টেনশনে পড়ে যায়, কি হয়েছে ছেলেটির। এরপরে হঠাৎ একদিন ছেলেটি বলে ওঠে, মা, আমি এখানে কেন? এটা তো আমার থাকার জায়গা নয়, আমাকে এখানে কেন আটকে রাখা হয়েছে? আমাকে এখান থেকে পাঠিয়ে দাও, এই বাড়িটা আমার নয়, আমি অনেক বড় বাড়ির ছেলে। তখন তার মা বলে, কি বলছিসটা কি? আমরা এতদিন ধরে একসাথে রয়েছি, তুই আমাদের ছেলে না তো তুই আর কার ছেলে? কিন্তু সে তখন কান্নাকাটি করে বলে, না মা, আমি তোমাকে মা বলতে পারি, কিন্তু আমার এটা বাড়ি না, আমার বিশাল বড় একটা বাড়ি রয়েছে, আমি সেখানে যেতে চাই, আমাকে সেখানে পাঠিয়ে দাও। ছেলের মুখে এমন কথা শুনে মা তখন কান্নায় ভেঙে পড়ে। সাথে সাথে মতিলাল বাবুকে খবর পাঠানো হয়। বলে রাখি, মতিলাল বাবুর জুতোর একটা দোকান রয়েছে। সেই দোকানটা মার্কেটের মধ্যে এবং ভালোই চলে। দোকানটার অবস্থাও ভালো এবং তাদের পরিবারের অবস্থাও যথেষ্ট সচ্ছল। যখন মতিলাল বাবুর কানে এই ঘটনাটা যায়, মতিলাল বাবু সব ফেলে দৌড়ে চলে আসে বাড়িতে। ছেলেটিকে তারা সূর্য নামে ডাকত। সূর্যের মুখে যখন মতিলাল বাবু এইরকম কথা শোনেন, তিনি রীতিমতো অবাক হয়ে যান। তিনি অনেক কষ্টে সূর্যের কান্নাকাটি থামান। তারপর তিনি বলেন,
তোমার বাড়ির সাথে আমি যোগাযোগ করব, কিন্তু তোমাকে তো বলতে হবে তোমার বাড়ি কোথায়। তখন সূর্য বলে তার বাড়ি হচ্ছে সীতাপুরে। সীতাপুরের যে অ্যাড্রেসে তিনি দেন, মানে সূর্য যে অ্যাড্রেস বলেন, সেই অ্যাড্রেসে প্রথমে মতিলাল বাবু একটি চিঠি পাঠান। এদিকে সূর্য বারবার বলতে থাকে ওখানে আমার স্ত্রী আছে, আমার ছেলে রয়েছে, আমি যেতে চাই সেখানে। কিন্তু সেখান থেকে কোনো রিপ্লাই আসে না চিঠির। বেশ কিছুটা দিন কেটে যায়। এদিকে সূর্য পাগলের মতো হতে থাকে। সে বারবার বলতে থাকে তাকে যেন সেইখানে নিয়ে যাওয়া হয়। সে তার স্ত্রীর সাথে দেখা করতে চায়, সে তার সন্তানদের সাথে দেখা করতে চায়। বাধ্য হয়ে মতিলাল বাবু সূর্যকে নিয়ে আর তার এক বড়দিকে নিয়ে চলে যায় সেই সীতাপুরে। সীতাপুরে গিয়ে যে জায়গাগুলোর মানে সূর্যের একেবারেই জানার কথা নয়, সূর্য তার বাবাকে মানে মতিলাল বাবুকে চিনিয়ে চিনিয়ে ঠিক সেই রাস্তা ধরে নিয়ে যায় সে যে অ্যাড্রেস বলেছিল সেই অ্যাড্রেসে। সেখানে গিয়ে মতিলাল বাবু দেখে তার বিশাল একটা বাড়ি, আর সেই বিশাল বাড়িতে সামনে রয়েছে যে গেট কিপার আর কি, একজন দারোয়ান আর কি বসে রয়েছে। তারা প্রথমে কিছুতেই সূর্যকে এবং তার বাবাকে ঢুকতে দেবে না। তখন সূর্য চিৎকার করে বলে ওঠে, রামচরণ, আমি বলছি গেটটা খুলে দাও, তুমি আমাকে চিনতে পারছো না? ওইটুখানি বাচ্চার মুখে রামচরণ যখন তার নিজের নামটা শোনে সে প্রচন্ড রেগে যায়। সে বলে, এত বড় আস্পর্ধা তোমার, এইটুখানি একটা বাচ্চা ছেলে, তুমি কিনা আমার নাম ধরে ডাকছো? সে তখন তাদের তাড়িয়ে দেওয়ার ব্যবস্থা করে। কিন্তু সাথে সাথে সূর্য বলে ওঠে, তুমি তোমার ম্যাডামকে ডাকো, বলো আমি এসেছি, আমি দীপক সিং। এই নাম শুনে রামচরণ প্রথমে প্রচন্ড ঘাবড়ে যায়, তারপর হেসে বলে, তোমার মাথা খারাপ হয়েছে? দীপক সিং কে তুমি জানো? এই বাড়ি ছিল যার, আজকে তিনি মারা গেছেন, আর তুমি কোথা থেকে এসেছো? তাকে এই নাম ধরে বলছো নিজেকে যে তোমার নাম দীপক সিং। এরপর সে তার স্ত্রী মালা সিং এরও নাম বলে, বলে মালাকে শিগগির ডেকে দাও, বলে বাড়ির ওখানে চিৎকার করে মালা মালা বলে ডাকতে থাকে। তার স্ত্রী ঘরের ভেতরেই ছিলেন। সে যখন শুনতে পায় যে বাইরে থেকে কেউ তার নাম ধরে ডাকছে, সে তাড়াহুড়ো করে বাইরে বেরিয়ে আসে। এসে ওই ছোট্ট বাচ্চাটিকে দেখে এবং তার সাথে তার বাবাকে এবং তার পিসিকেও দেখে। সাথে সাথে মালা দেবী বলেন, এই বাচ্চাটিকে এক্ষুনি বাড়ির এখান থেকে তাড়িয়ে দাও। কার এত বড় সাহস যে আমার নাম ধরে এরম ভাবে ডাকছে? এরপর সেই বাচ্চাটি মানে সূর্য তাকে বলে, তুমি আমাকে চিনতে পারছো না মালা? কিন্তু মালা কোনো মতেই তাকে চিনতে চাইছে না। এরপর সে এক দৌড়ে ঘরের ভেতর ঢুকে যায়, মানে বাড়ির মধ্যে ঢুকে যায়। এদিকে রামচরণও তার পিছন পিছন দৌড়ায়, কিন্তু রামচরণকে তখন তার স্ত্রী মালা বলে, দাঁড়াও, আমি দেখছি কি করা যায়। এরপর সে গিয়ে বারবার বলতে থাকে তার স্ত্রীকে, এটা এখানে ছিল, সেটা গেল কোথায়, কেমন আছে আমাদের ছেলে, এরকম নানা কথা বলতে থাকে। এমন কথা যখন বলতে থাকে মালা রীতিমতো অপ্রস্তুত বোধ করতে থাকে। মালা তখন বলে, তুমি অনেকক্ষণ ধরে খুব বদমাইশি করছো, ছোট ছেলে বলে আমি তোমায় কিছু বলছি না, তুমি এখান থেকে এক্ষুনি বেরিয়ে যাও। কিন্তু সে তার কোনো কথা শুনতে চায় না। সে বারবার বলে, বাবু কোথায়, আমি দেখতে চাই আমাদের ছেলে কত বড় হয়েছে। এরপর দীপক দেখে ঘর থেকে বেরিয়ে আসছে তার মাস্তুতো ভাই রতন সিং। সে তখন চিৎকার করে রতন সিংকে বলে ওঠে, রতন, তুমি এখানে কি করছো? তার নাম ধরে যখন চিৎকার করে সূর্য এই কথা বলে, মালা প্রচন্ড রেগে যায়। মালা রেগে গিয়ে বলে, কে তুমি যে তুমি ওর নাম ধরে ডাকছো, আমার নাম ধরে ডাকছো? সব তোমাদের চালাকি, তোমরা নিশ্চয়ই বদমাইশি কোনো মতলব নিয়ে এখানে এসেছো। কিন্তু সূর্য বারবার বলার চেষ্টা করে, না, সে সবাইকে চেনে, এটা তার বাড়ি। কিন্তু কেউ তার কথা বিশ্বাস করে না, উল্টে তাকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেয়। এই মতিলাল সেদিনকে সূর্যকে সেখান থেকে বাড়িতে নিয়ে আসে। বাড়িতে এসে সূর্যের সব কথা মনে পড়ে যায়। কে তার গলা চেপে ধরেছিল, কে তার মাথায় পিছন থেকে আঘাত করেছিল। সেদিনকে সে সব কিছু বুঝতে পারে। তার গলা চেপে যে হত্যা করেছিল সে আর কেউ না, রতন সিং ছিল। আর তার মাথায় যে আঘাত করেছিল
সে আর কেউ না, সে ছিল তার স্ত্রী মালা। তারপর পুরো ঘটনাটা তার কাছে জলের মতো পরিষ্কার হয়ে যায়। সে তখন প্রচণ্ড কাঁদে, কেঁদে তার মাকে সব কথা বলে। কিন্তু কোনো রকম প্রুফ ছিল না বলে এই ঘটনাটা পুলিশের কাছে গিয়ে যখন তারা জানায়, পুলিশ কোনো কথা মানেনি এবং কোনো তথ্য বা কোনো প্রমাণ নেই বলে সেদিনকে রতনকে কেউ গ্রেফতারও করেনি, মালাকেও কেউ গ্রেফতার করেনি, আর সূর্যকে সেদিনকে বাড়ি পাঠিয়ে দেওয়া হয়েছিল। এই ছিল আজকের দ্বিতীয় ঘটনাটি, এবং দ্বিতীয় ঘটনাটি সম্পূর্ণ সংগৃহীত একটি ঘটনা। ঘটনাটা কিরকম লাগলো? যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন আর যদি এই ঘটনাগুলো ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আর আপনাদের জীবনে যদি ঘটে থাকে এমন কোনো ঘটনা, আমাকে জানাতে ভুলবেন না কিন্তু। ডেসক্রিপশন সেকশনে সমস্ত লিংক দেওয়া রয়েছে। তাও বলে দিচ্ছি, ফেসবুকে রুমকি নাহাতে গিয়ে আপনারা ইনবক্স করতে পারেন আপনাদের অডিওর মাধ্যমে ঘটনাগুলো, কিংবা আপনারা আমাকে ইমেলেও জানাতে পারেন। সমস্ত লিংক দেওয়া থাকবে ইনবক্সে বা আমার ডেসক্রিপশন সেকশনে। তাহলে আজকের মতো নিচ্ছি বিদায়। আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার একটা নতুন ঘটনা নিয়ে আপনাদের সামনে আমি হাজির হব, রুমকি।